জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা তারিন। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত। গেল ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুরের পর ৩০ জুলাই দেশটির কারাগার থেকে মুক্তি পান বেনজির। জানা গেছে তার জামিনের সঙ্গে কয়েকটি শর্ত যুক্ত করেছে আদালত। এসব শর্তের মধ্যে রয়েছে বেনজির আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি আমিরাত ছাড়তে পারবেন না। মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে এসব শর্ত কার্যকর থাকবে। এর আগে দুদকের করা একটি মামলার প্রেক্ষাপটে দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজির আহমেদ। দুবাই পুলিশের সহযোগিতায় এবং ইন্টারপোলের সমন্বয়ে তাকে আটক করা হয়। পরে গত ১২ জুন দুবাই পুলিশ এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে। আপনারা যেমন মিডিয়াতে পত্রপত্রিকায় জানছেন, আমরাও জানছি। তো এটার আইনি যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ নিশ্চয় নেবে। আমাদের যে কিছু আইনি পদক্ষেপ যখন ক্রস বর্ডার ইনকোয়ারি হয়, আমাদের এখানে সেন্ট্রাল অথরিটি হলো আপনার হোম মিনিস্ট্রি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর, যা যা করার আমরা সবই করেছি। আরব আমিরাতের আইন অনুযায়ী সাবেক আইজিপি বেনজির আহমেদের বিচার কাজ চলছে। তবে অভিযুক্ত আসামি স্থানীয় আইন মেনে জামিন পেতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মাইগ্রেশন কম্প্যাক্ট টাস্ক ফোর্সের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বেনজির আহমেদের বিষয়ে আমিরাতের সাথে নথিপত্র লেনদেন হয়েছে। আমিরাতের সরকার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার বিষয়ে আরও তথ্য জানতে চেয়েছে। অভিযুক্ত আসামিকে ফিরিয়ে এনে দেশে বিচার কাজ নিশ্চিত করতে সরকার সব সময় সব রকম চেষ্টা করছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর সফল হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আরও নিবিড় সম্পর্ক গড়তে চায়। শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফর করবে। সফরকারীরা প্রযুক্তি, কৃষি ও গার্মেন্টস সহ বেশ কিছু খাতে বিনিয়োগ করতে আগ্রহী। আরব আমিরাতের আইন অনুযায়ী তাদের কোর্ট সেইভাবে তাদের লিগ্যাল প্রসেসে কাজ চলছে, সেখানে জামিন পেয়ে থাকতে পারেন। কিন্তু বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি। সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ কেবল হুতিদের প্রতিরোধের জন্য, ইরানকে আক্রমণের উদ্দেশ্যে নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। স্পষ্ট করেন, সৌদি জোটে যোগ দেয়া মানেই বাংলাদেশ ইরানের ওপর আক্রমণ করছে, বিষয়টি এমন নয়। এই জোটে অংশ নেওয়ার পেছনে কেবল ধর্মীয় প্রেক্ষাপটই নয়, বরং কৌশলগত কারণও রয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে দেশের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পরপরই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক প্রমাণ করে যে বাংলাদেশ বিশ্বমঞ্চে একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের কারাবন্দী সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিনে মুক্তির বিষয়ে বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। The relationship between Dhaka and Riyadh will be a strategic one. It will be a very strong relationship. Security ক্ষেত্রে কোনো সহযোগিতা সৌদি আরবিয়া চায়। এই strong attachment থেকে বাংলাদেশ from a moral, ethical point of view will always, as one of the largest Muslim countries in the world, will always respond in assistance to Saudi Arabia. আর মূলত এটা তো হুটিজ tackling the Houthi challenge there. ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি. So this is not something to necessarily to strike out Iran in any way.
আগস্ট মাস এলে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বাড়ে, এজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজশাহীর সারদা পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স বলে হুঁশিয়ারি দেন তিনি। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। দুর্নীতির করাল গ্রাস যেন আপনাদেরকে স্পর্শ করতে না পারে, সেদিকে সদা সতর্ক থাকবেন। বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও জানান, বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার নতুন একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনগুলোতে আমরা যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি, নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। যেভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, ঠিক সেভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বিকেলে বিয়াম মিলনায়তনে জুলাই রেভলিউশনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সম্মেলন ও কর্মশালায় তিনি একথা বলেন। জুলাই যোদ্ধাদের জুলাই সনদ বাস্তবায়নের দাবির প্রেক্ষিতে মাহদি আমিন বলেন, সকল জুলাই হত্যার বিচার নিশ্চিত করা হবে। দেশটার সবাইকে দেশ গঠনের কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জুলাই সনদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। জুলাই সনদকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যেভাবে একজোটে আমরা রাজপথে ছিলাম, যেভাবে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, সেভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব, ঠিক যেভাবে স্বাক্ষর করেছিলাম। এই বাংলাদেশ আমাদের সবার, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদের সবার। তাই আসুন ভাইয়েরা, বোনেরা, আপনারা আপনাদের সন্তান হারিয়েছেন, আমরা আপনাদের সন্তান তুল্য। আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে একসাথে একযোগে সে আকাঙ্ক্ষাকে ধারণ করে গড়ে তুলি। সরকারের সমালোচনা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি আরও বলেন, মুক্ত সাংবাদিকতার জন্য ৭৩-এর আইনটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই গণ অভ্যুত্থানেও একটি পক্ষের সাংবাদিকরা বিগত সরকারকে টিকিয়ে রাখার সাংবাদিকতা করেছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় মত প্রকাশের স্বাধীনতার অন্তরায় বিদ্যমান আইনের সমালোচনা করেন বক্তারা। বস্তুনিষ্ঠতা দেখা যায় যে আমার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, তখন কিন্তু আমার আকাঙ্ক্ষা এবং আবিষ্কৃত সত্য, উদ্ঘাটিত সত্য মুখোমুখি দাঁড়িয়ে যাবে। এবং এখানেই কিন্তু একটা পরীক্ষার মধ্যে পড়তে হয়। এবং সে কারণে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু বিরুদ্ধেও সাংবাদিকতা ছিল, পক্ষেও কিন্তু সাংবাদিকতা ছিল। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময় কিন্তু আমরা দেখেছি সরকারকে টিকিয়ে রাখার পক্ষেও তো একটা গণমাধ্যমের তৎপরতা ছিল।
এবং তাকে তো আমরা সাংবাদিক বলেই চিনি, সাংবাদিকতা হিসেবে চিনি। ফ্যাসিবাদের সময় আয়োজিত নির্বাচনের আলামত ফিরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রোববার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় বক্তারা বলেন, গণ আকাঙ্ক্ষার প্রতিফলন পাশ কাটিয়ে গেলে ছাড় দেয়া হবে না। সম্মান করুন, তাহলে জনগণ আপনাদেরকে সম্মান করবে। আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। বাংলাদেশের নতুন নজির আপনারা স্থাপন করছেন। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না। 24 জুলাইয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। 36 জুলাই নিয়ে বিতর্ক ও ব্যর্থতার পর্যালোচনায় এই মন্তব্য করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসিফ মাহমুদ আরও বলেন, জুলাইয়ের গণহত্যার বিচার করতে না পারা অন্তর্বর্তী সরকারের কালেকটিভ ফেইলার। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ফ্যাসিবাদের পতন হলেও প্রত্যাশা পূরণে সমন্বয়ের অভাব ও নানা সীমাবদ্ধতা রয়ে গেছে। আরও বলেন, জনগণই জুলাই পরবর্তী সরকারগুলোর সাফল্য ব্যর্থতার বিচার করবে। ভবিষ্যতে বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। অন্তর্বর্তী সরকারেরও আরো কঠোর হওয়ার এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল, কিন্তু বিভিন্ন কারণে জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে চলা, এই সব কিছু বিবেচনায় অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে কালেকটিভলি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমারও, এই ব্যর্থতা বাকি যারা ছিলেন তাদের। সমালোচনার কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিলেন নানাভাবে, কিন্তু কখনোই সেই প্রয়াস সফল হয় নাই, বরং সেটা বুমেরাং হয়েছে, হিতে বিপরীত হয়েছে। সুতরাং আমরা আজকে অনুরোধ করব যে সেই প্রবণতা থেকে আপনারা সরে আসবেন এবং কণ্ঠরোধ করার এই প্রবণতা আমাদেরকে বন্ধ করতে হবে। জুলাইয়ের ঐক্য ভাঙার জন্য বিএনপি দায়ী, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে পাহাড়ে জুলাই নামক এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপি জাতীয়তাবাদের কথা বললেও নিজেরাই তা ধারণ করে না। তারা এদেশের চাকমা, মারমা, ত্রিপুরা সহ অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠীরও ধারণ করে না। জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি অনেক দূরে সরে গেছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। শুধু নির্বাচনের জন্য জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে প্রতারণা করছে বিএনপি। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে 3 পার্বত্য জেলাতেই এনসিপি প্রার্থী দেবে বলেও জানান তিনি। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপি থাকলো। গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, যেটা তার প্রতিশ্রুতি ছিল, তার দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল। বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই। তো দেখা গেছে সব সম্প্রদায়কে তারা ভোটের আগে এই দেশের রাজনৈতিক দলগুলো, প্রথাগত যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ এটা করেছে, বিএনপিও এটা করছে, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তাদের ভোট ব্যাংক নিচ্ছে, কিন্তু নির্বাচনের পরে তাদের কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না। রাজধানী ঢাকাকে ঘিরে থাকা 4টি নদীতে ওয়াটার বাসের চলাচল নিশ্চিত করতে চায় সরকার, এমনটাই জানিয়েছেন সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার সচিবালয়ে সড়ক ও পরিবহন মন্ত্রী এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকদের সাথে বৈঠক করে প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানান, ঢাকাকে ঘিরে থাকা 4টি নদীতে ওয়াটার বাসের চলাচল নিশ্চিত করতে চায় সরকার। তবে নদীর দূষণ বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। চ্যালেঞ্জ থাকলেও নৌপথকে দূষণ মুক্ত করতে 2 সিটি কর্পোরেশনের কাজ চলছে বলে জানান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, তো তারা অল্প সময়ের মধ্যে একটা পরিকল্পনা করে জানাবে, দূষণ মুক্ত করে নদীতে আপনার নৌযান, যেটাকে আমি বলছি, জনগণের প্রত্যাশা
বা ধরেন একটা মনোরম পরিবেশে সে আশুলিয়া থেকে চিন্তা করলেন যে সে সদরঘাটে আসবে, সে চলে আসলো এই পথে। সরকার প্রধান মাননীয় তারেক রহমান উনি খুব কনসার্ন, উনি চেষ্টা করছেন যে নাগরিক সুযোগ সুবিধাগুলোকে কীভাবে নিশ্চিত করা যায়। আগে এগুলো কেউ দেখে না এইভাবে, এভাবে করাও হয় নাই, কাজে এখন করা হচ্ছে। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায়, সেই বিষয় নিয়েই মূলত কথা হয়েছে। জুলাই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আয়োজনে রক্তাক্ত জুলাই স্মরণ ও প্রত্যয় আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় জামায়াত ক্ষমতায় এলে যে দলীয়করণ করবে তার সকল দলীয়করণের ইতিহাস ছড়িয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক উল্লেখ করেও রিজভী বলেন, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের দাম বাড়েনি। জুলাই একটি তাৎপর্যমণ্ডিত গণ অভ্যুত্থান বা বিপ্লব। এই বিপ্লব নিঃসন্দেহে কোনো অংশেই ফরাসি বিপ্লবের চাইতে কম নয়। ফরাসি বিপ্লবও ছিল মানুষের অধিকার, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করার সেই বিপ্লব। তা আমরাও তারা সামন্ত শ্রেণীর বিরুদ্ধে উঠতি বুর্জুয়া শ্রেণীর সংগ্রাম ছিল, তাদের যে অধিকার সেই অধিকার রক্ষার সেই সংগ্রাম ছিল, সেটা রক্তাক্ত সংগ্রামে পরিণত। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৪ আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২-এ এই আদেশ দেন। ওবায়দুল কাদের ছাড়াও আফম বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ ও মইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান গেল ১৭ ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের মাধ্যমে আলোচিত মামলার বিচার শুরু হয়। এর আগে ২২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় ৭ আসামি পলাতক। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে সংগঠিত গণহত্যার বিচার কাজ গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রাথমিক তালিকায় এই একটি এলাকাতেই অন্তত ৮৫ জনকে হত্যার তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রবিবার দুপুরে রাজধানী যাত্রাবাড়িতে নিহতদের পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত এক গণশুনানিতে এ তথ্য জানান তিনি। স্বজনহারাদের দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দোষীদের। গণশুনানিতে অংশ নেন জুলাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তারা তুলে ধরেন ঘটনার দিনগুলোর অভিজ্ঞতা, অভিযোগ এবং দীর্ঘদিনের না পাওয়া অধিকারের কথা। জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের মামলাকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ করার অঙ্গীকার করেন অ্যাটর্নি জেনারেল। আমরা প্রাথমিকভাবে প্রায় ৮৫ জনের একটা তালিকা পেয়েছি। ৮৫ জনের আমরা নাম পরিচয় আমাদের ওখানে আছে এবং আমরা মনে করি যে এই তালিকায় আরও কিছু সংযোজন হতে পারে, বাড়তে পারে। তো সেটা আমাদের পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন যখন শেষ হবে তখন পূর্ণাঙ্গ তালিকা হবে। এই জুলাই আন্দোলনের মধ্যে যাত্রাবাড়িতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেইটিকে আমরা প্রায়োরিটি বেসিসে দ্রুততার সাথে সমস্ত ঘটনার মামলার ইনভেস্টিগেশন আমরা শেষ করব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ প্রাপ্তদের যোগদানের তারিখ ১ মাস এগিয়ে এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন এই সিদ্ধান্তের পর রাজধানীর শাহবাগে চলা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরতরা। এর আগে রোববার সকাল থেকে আগস্টের মধ্যেই চাকরিতে যোগদান ও পদায়নের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এতে শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পরে আন্দোলনের মাঝে দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয় ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪,৩৮৪ জন সহকারী শিক্ষক স্ব স্ব জেলায় প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।
এরপর 4 অক্টোবর তাদের পদায়ন করা হবে। নতুন এই প্রজ্ঞাপনের খবরে সন্তোষ প্রকাশ করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষকরা। প্রধান হচ্ছে আইবাসে যে আইবাস প্লাস প্লাসে যে আমাদের যখন স্যালারিটা ঢুকবে তখন কাউন্টিং হবে, সেটা আমরা পাবো। তো শুক্রবার যদি প্রদান হয়, শুক্রবারে আমরা প্রদানপত্র জেলা অফিস থেকে পাই, রবিবার থেকে আমরা স্কুলে ফিরে যাবো, এ ধরনের কথা হয়েছে। আমাদের যে 2025 সালের নিয়োগ বিধিমালা, ওটার সাথে একটু সাংঘর্ষিক ছিল আর কি। আমাদের বলা হয়েছিল যে আগে প্রশিক্ষণ করাবে, তো ওটার সাথে সাংগঠনিক থাকার কারণে আমরা আজকে আসছি। প্রায় 2 সপ্তাহেও সংকট কাটেনি দেশের জ্বালানি খাতের। পাম্পের দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় আয়ের মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন উবার ও পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং অ্যাপের সিএনজি চালিত গাড়ির চালকরা। একই দুর্ভোগের মুখোমুখি সিএনজি অটোরিকশার চালকরাও। একদিকে পাম্প বন্ধ, অন্যদিকে তীব্র স্বল্প চাপ। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও পাম্প কর্মীরা। সিএনজি পাম্পের এই সংকটের পাশাপাশি গ্যাস না থাকায় আবাসিক এলাকার চুলাগুলোতেও আগুন জ্বলছে না। বিভিন্ন এলাকায় অনেকেই বাধ্য হয়ে ঘরের বাইরে বা বারান্দায় মাটির চুলা তৈরি করে কাঠ জ্বালিয়ে রান্নার কাজ সারছেন। দীর্ঘদিন ধরে গ্যাস না থাকায় ঠিকমতো দৈনন্দিন রান্নাবান্না করতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গৃহিণীরা। 8টা বাজে গাড়ি লাগাই, এই যেমন বাজে হইলো 11:30, অন্য গ্যাস লইতে পারি নাই, অনেক ভোগান্তি আমাদের। ওভার চালাইলে আমার 4টা টিপ মারলে কিন্তু আমার গ্যাস শেষ হয়ে যাবে। গাড়ির জমা আছে 1200 টাকা। এমনি এই গ্যাস নেবো নাকি আপনার গাড়ি চালাবো, মালিকরে দেবো না নিজেরা খাবো? এমন একটা দুর্ভোগ, আবার পুলিশ রাস্তায় সার্জেন্টরা দাঁড়াতে দেন, আমরা লাইন ধরে যে নিয়ম শৃঙ্খলাভাবে গ্যাস নেব, এটাও বৈধ না। তাহলে কই যাবো, কি দেশ থেকে বের হয়ে যাবো আমরা? রাত 1টা-2টার সময় গ্যাস আসলে তখন কি রান্না সম্ভব? তখন তো সব ঘুমের ইতে থাকে, তখন তো আর রান্না সম্ভব না। আর এই যে সারা দিন যায়, প্রায় 1 মাস ধরে এরকম গ্যাস নাই। পরপর 2 দফা কমার পর 70 টাকা বাড়িয়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1598 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য নির্ধারণ করেছে সংস্থাটি। ভোক্তা পর্যায়ে মূসক সহ নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। গাড়ির অটো গ্যাসের দাম 3 টাকা 27 পয়সা বেড়ে 73 টাকা 67 পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। এর আগে জুন ও জুলাই মাসে দাম কমানো হয়েছিল। সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে প্রতি মাসের শুরুতে বিইআরসি এই দাম নির্ধারণ করে। 2021 সালে এপ্রিল মাস থেকে প্রতি মাসেই দাম নির্ধারণ করা হয় এলপি গ্যাসের। গেল সরকারের আমলে জ্বালানি খাতে সংকটের বীজ বপন করা হয়েছে, আর দীর্ঘমেয়াদী চিন্তার অভাবেই ভুগছে বাংলাদেশ। জ্বালানি সংকটের এই কঠিন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এখন জাতীয় পর্যায়ের এক বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় সর্বস্তরের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এক সমন্বিত রূপরেখা উপস্থাপন করল বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানি প্ল্যাটফর্ম বিনজা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সেমিনারে উঠে আসে এই পরিকল্পনা, যেখানে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন ব্যয় হ্রাস এবং জ্বালানি নিরাপত্তা জোরদারের তাগিদ দেন বিশেষজ্ঞরা। দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার এবং রুফটপকে ব্যবহার, এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসছে, যেখানে আমাদের দেখা দরকার। এটা লংজিভিটি আছে, এটা কম দাম, এটা বিদ্যুৎ সহজে তৈরি করে, এটা 4.5 টাকা পড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ। বারবার আমাদের সরকার তাগিদ দিচ্ছে। প্রথম কথা হচ্ছে সোলারের ক্ষেত্রে আমরা উৎসাহ দিচ্ছি যে এইখানে ম্যানুফ্যাকচারিং করতে হবে, অর্থাৎ পিভি এইখানে ম্যানুফ্যাকচারিং করতে হবে, ব্যাটারির ব্যাপার এইখানে ম্যানুফ্যাকচারিং করতে হবে, ইনভার্টারের ব্যাপারে এইখানে ম্যানুফ্যাকচারিং করতে হবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে 3 জন চীনা নাগরিক। রোববার দুপুরে ডিএমপির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। গোয়েন্দা প্রধান বলেন, শনিবার রাতে বসুন্ধরার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিশাল নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল। চাকরির প্রলোভন, বিভিন্ন অফার কিংবা অনলাইনে নানাভাবে সাইবার জালিয়াতি করত তারা। অভিযানে 14টি ল্যাপটপ এবং প্রায় 6000 সক্রিয় মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে কোনো মোবাইল ফোনে 12টি পর্যন্ত সিম ব্যবহার করা হতো।
এই নেটওয়ার্কের মাধ্যমে মাত্র 1 মাসেই 200 থেকে 250 কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ ছিল। চক্রটির মূল হোতা হংকংয়ের অবস্থান করছে জানিয়েছে শফিকুল ইসলাম। তিনি আরও বলেন, ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশেও একই ধরনের কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে সিম ভিত্তিক প্রতারণায় জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানান তিনি। মোবাইলে আমাদের এখানে বিভিন্ন মেসেজ আসে যে আপনি নতুন অফার পেতে হলে এখানে ক্লিক করুন, আরো কিছু অফার পেতে হলে এখানে ক্লিক করুন, চাকরির জন্য এখানে ক্লিক করুন। এই অফারগুলোর জন্য আপনাকে যে পেমেন্ট করতে হবে, এই পেমেন্ট গেটওয়ের জন্য এরা প্রায় 6000 সিম ব্যবহার করে। আমরা 6000 সিম অ্যাক্টিভ পেয়েছি। আপনারা কমপ্লেন করেন যে এই জুয়ার সাইট থেকে আমার টাকা নিয়ে গেছে। আমরা যদি ওখানে যাই, আমরা আসলে আইএমই নাম্বারটা পাই না, যার ফলে এদেরকে ডিটেক্ট করতে পারি না। এরকম একটা প্রযুক্তি ওরা ব্যবহার করতেছে। এই চক্রকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের উপর হামলার অভিযোগ উঠেছে। রোববার ডিএনসিসির ফেসবুক পেজে এই অভিযোগ তোলা হয়েছে। ডিএনসিসি জানায়, সকালে পরিচ্ছন্নতা কর্মীদের উপর অতর্কিত হামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার জবাবদিহি দাবি করলে কারখানা থেকে বেরিয়ে আসে সন্ত্রাসী দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য আহত হননি বলে গণমাধ্যম জানিয়েছে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন। পরে পরিচ্ছন্নতা কর্মীদের আহতদের দেখতে হাসপাতালে যান প্রশাসক শফিকুল ইসলাম খান। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ তার সহযোগীদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কড়া নিরাপত্তায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ফটিকছড়ির জামাল হত্যা ও অস্ত্র মামলায় এই রিমান্ড আদেশ দেয় আদালত। এর আগে এই দুটি মামলায় তার বিরুদ্ধে 7 দিন করে 14 দিনের রিমান্ডের আবেদন করছিল পুলিশ। এছাড়া হাটহাজারীতে বিদেশি নাম্বার ব্যবহার করে চাঁদাবাজির অপরাধে তাকে শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গত বুধবার যশোরে 3 সহযোগী সহ গ্রেপ্তার হয়। হত্যা, চাঁদাবাজি সহ ডজনেরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। ফটিকছড়ির যে দুটি মামলা, এর মধ্যে অস্ত্র মামলায় ডেভিড ইমন সহ তার সহযোগী যারা আছেন 4 জন, তাদেরকে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় আসামি মোবারক হোসেন প্রকাশ ইমন, প্রকাশ ডেভিড ইমনকে একই আদালত আলাদাভাবে আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। টেকনাফ স্থল বন্দর সংলগ্ন টেকনাফ কক্সবাজার মহাসড়কের 14 নম্বর সেতুর পাশে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ছোড়া গুলিতে এক যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, টেকনাফ থেকে হিলা হুয়াইংক্যাংগামী পালকি পরিবহনের একটি বাসে বিকাশের 3 জন সেলস রিপ্রেজেন্টেটিভ সহ তাদের কাছে বিকাশের ব্যবসায়িক লেনদেনের প্রায় 60 লাখ টাকা ছিল। মহাসড়কে গাছ ফেলে গাড়ির গতি রোধ করে ডাকাত দল এই টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তাদের ছোড়া গুলিতে এক যাত্রী আহত হন। ঘটনার পরপরই পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুশারিগাঁও গ্রামের একটি মুদি দোকানে 4 জন বসেছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আহত 2 জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার দলিলপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দলিলপুর গ্রামের কাদের মেম্বারের সমর্থকদের সাথে একই গ্রামের শাহিন শেখের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে শাহিন শেখের সমর্থক আবু শেখকে মারধর করে কাদের মেম্বারের লোকজন। এরই জেরে রাতে সমর্থকদের নিয়ে কাদের মেম্বারের বাড়িঘরে হামলা চালায় শাহিন শেখের লোকজন। অন্তত 15টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারতের কেরালায় টানা অতিবৃষ্টি ও সৃষ্ট বন্যায় কমপক্ষে 8 জন প্রাণ হারিয়েছেন। গেল 35 ঘন্টায় সর্বোচ্চ 340 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাজ্যটির আনাক্কামপোইল এলাকায়। এছাড়াও মৌসুমের অন্যতম ভয়াবহ বন্যার কবলে পূর্বের ওড়িশা রাজ্য। 20 জেলায় পানিবন্দী 8.5 লাখ। শুধু উত্তরে ক্ষতিগ্রস্ত 1300 বাড়িঘর। ভাটি অঞ্চলের 10টি জেলায় জারি সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। রয়েছে ভারী বৃষ্টির আভাস। এদিকে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় সপ্তাহ পার হতে না হতেই পশ্চিমের গুজরাটে প্রাদেশিক রাজধানী আহমেদাবাদ সহ 6 জেলায় আবারও রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। রয়েছে অতি ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার আভাস। অন্যদিকে বন্যার কবলে এশিয়ার আরেক দেশ চীন। টানা বৃষ্টির কারণে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে গানসু প্রদেশে বন্যা ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। 4 প্রদেশে জারি রেড অ্যালার্ট। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 5 জন। জীবিত উদ্ধার করা হয়েছে 225 জনকে। এখনও নিখোঁজ রয়েছেন 41 জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দলের সদস্যরা। রবিবার স্থানীয় সময় সকালে পূর্ব জাভা প্রদেশের সুরাবা থেকে দক্ষিণ সুলাউসির মাকাসারের দিকে যাওয়ার পথে ফেরিটিতে আগুন লাগে। এতে নাবিকসহ 271 জন যাত্রী ছিল বলে জানা গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। থমথমে পরিস্থিতির মাঝে সংঘাত কবলিত পাকিস্তানের আজাদ কাশ্মীরে চলছে সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। তবে ইতোমধ্যে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিগত নির্বাচনের জয়ী দল পিটিআই। এছাড়াও কেন্দ্রে ক্ষমতাসীন পিএমএল-এর আঞ্চলিক সরকার জুনে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসি-কে নিষিদ্ধ ঘোষণা করায় এবারের নির্বাচনে অংশ নেননি দলটি। নির্বাচনের আগে রক্তক্ষয়ী সংঘাতের কারণে আজাদ কাশ্মীরে এখনও ব্যাহত ব্যাংকিং ও ইন্টারনেট পরিষেবা, সড়ক পরিবহনও প্রায় স্থবির। বিক্ষোভ দমনে চলছে ব্যাপক ধরপাকড়। গেল 27 জুলাই একই দিনে ভোটের পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে জেলাভিত্তিক 3 ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। দ্রুত একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর শর্তে শেষ মুহূর্তে ইরানের হামলার সিদ্ধান্ত বাতিল করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে এবং একই সঙ্গে ইরানের টিকে থাকার প্রশ্নে হামলাটি বাতিল করতে সম্মত হয়েছেন তিনি। তবে শর্ত হচ্ছে ইরানকে দ্রুত চুক্তি করতে হবে। এর আগে যুদ্ধের উত্তেজনা বাড়ায় আশঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট দূতাবাসগুলো। আর ট্রাম্পের হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ নেবে ইরান। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি শপিং মলের রেস্তোরাঁয় বন্দুক হামলায় হামলাকারী সহ মোট 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। স্থানীয় সময় শনিবার বিকালে শপিং মলের ইন অ্যান্ড আউট বার্গার রেস্তোরাঁয় এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মলের ড্রাইভ থ্রু এলাকা থেকে AR ধরনের একটি রাইফেল হাতে এক ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখেন তারা। পরে শপিং মলের ভেতরে গুলির শব্দ শোনা যায় এবং মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
টুইন ফলস শহরের মুখপাত্র জশ পামার জানান, আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইডাহোর সিনেটর মাইক ক্রাপো। গাজার আল আকসা হাসপাতালের পাশে উপত্যকাটির সবচেয়ে বড় ঔষধের গুদামে হামলা করেছে ইসরায়েল। হামলার পর সেখানে 66 ফুট চওড়া ও 33 ফুট গভীর গর্ত হয়ে গেছে। আশপাশে ছড়িয়ে পড়েছে ঔষধ সামগ্রী আর প্লাস্টিকের অংশবিশেষ। জানা গেছে ওই ওয়্যারহাউসে শরণার্থীদের তাঁবু ও কিডনি ডায়ালাইসিস রোগীদের জন্য স্টোরেজ ইউনিট ছিল। এই গুদামকে গাজার স্বাস্থ্য ব্যবস্থার লাইফলাইন হিসেবে উল্লেখ করেছেন দেইর আল বালার স্থানীয়রা। এমন একটা সময়ে এই হামলা হলো যখন নিরস্ত্রীকরণের শর্তে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে মেডিকেল ওয়্যারহাউসে হামলা ছাড়াও শনিবার দিনভর গাজার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 8 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে চিকিৎসা ও ফিটনেস মূল্যায়নের জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। অস্ট্রেলিয়ার ডাক্তার ড্রোর মাউরের তত্ত্বাবধানে চিকিৎসা শেষে তাসকিন দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। দেশে ফিরে তিনি পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন। অস্ট্রেলিয়ার কন্ডিশনের নাহিদের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। এদিকে ফেসবুকে তাসকিন জানিয়েছেন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং খুব শিগগিরই নাহিদ রানার সাথে দলের হয়ে আবারও মাঠে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া সিরিজ শেষে নতুন ওয়ানডে অধিনায়ক লিটন দাস ও টেস্ট অধিনায়ক শান্ত চিকিৎসকের শরণাপন্ন হবেন। গাজীপুরের টঙ্গী আর্চারি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রেকর্ড মিশ্র ইভেন্টে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জিতেছেন উদীয়মান আর্চার সীমা আক্তার শিমু। মালয়েশিয়ার মোহাম্মদ দানিশকে নিয়ে গঠিত আজালিয়া দলের হয়ে তিনি ফাইনালে ব্লুবেল দলকে 6-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন। টুর্নামেন্টে দেশভিত্তিক দলের পরিবর্তে আন্তর্জাতিক র্যাঙ্কিং অনুযায়ী বিভিন্ন দেশের আর্চারদের নিয়ে যৌথ দল গঠন করা হয়, যা প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করে। এদিকে অনূর্ধ্ব 18 রিকার্ভ মিশ্র বিভাগে লিলি দলও 6-0 সেটে জিতে শিরোপা নিশ্চিত করে। ওয়ান ভিশন ওয়ান এশিয়া উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই আসরে এশিয়ার 17টি দেশের অ্যাথলেট সহ মোট 26টি দেশের প্রতিনিধি অংশ নেন। ঢাকার সাভারে বিকেএসপিতে 10ম শ্রেণীর কারাতে শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জিমের রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধানে 5 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিকেএসপি কর্তৃপক্ষের দাবি, গত 28 জুলাই রাতে অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জিম। তবে বিকেএসপির মতো একটি সংরক্ষিত সরকারি ক্যাম্পাসের ভিতরে কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে সৃষ্ট হয়েছে নানা প্রশ্ন ও রহস্য। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সুপারিশ প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। কক্সবাজারের মহেশখালীর সন্তান জিম ছোটবেলা থেকে কারাতে নিয়ে স্বপ্ন দেখে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকে কোচ জিনেদিন জিদানকে নিয়ে তুঙ্গে ফরাসি সমর্থকদের উন্মাদনা। ঘরের মাঠে ফরাসি কোচ হিসেবে জিদানের প্রথম ম্যাচে সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র একদিনের কম সময়ে। আগামী 2 অক্টোবর উয়েফা নেশনস লিগে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। 80,000 দর্শক ধারণ ক্ষমতার ঐতিহাসিক স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে সব টিকিট শেষ হয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ। দীর্ঘ 14 বছর দায়িত্ব পালনের পর দিদিয়ের দেশম সরে দাঁড়ালে ফ্রান্স দলের নতুন কোচ হন কিংবদন্তি জিদান। প্রিয় তারকাদের ঘরের মাঠে কোচের ভূমিকায় দেখতে ব্যাকুল সমর্থকরা। যদিও ঘরের মাঠে নামার আগেই সেপ্টেম্বরের শেষে নেশনস লিগে
তুরস্ক ও বেলজিয়ামের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে জিদানের কোচিং পর্ব। তবে 2 অক্টোবর প্যারিসে জিদানকে রাজকীয় অভ্যর্থনা জানাতে এখন থেকে প্রহর গুনছে ফরাসি সমর্থকরা। ভক্তদের আশা, জিদানের হাত ধরে আবারও বিশ্ব ইউরোপীয় ফুটবলের সেরা ট্রফি উঁচিয়ে ধরবে ফ্রান্স। আসন্ন অ্যাশেজ সিরিজের অবসর ভেঙে আবারও ইংল্যান্ড টেস্ট দলে ফিরতে পারেন সাবেক ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে মাত্র 1 মাসের মধ্যেই আবারও আলোচনায় বেন স্টোকস। ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি বলেছেন, বেনের ক্ষেত্রে সবকিছুই সম্ভব। যদিও স্টোকস এখনও ফেরার কোনো ইঙ্গিত দেননি, তবুও 2027 সালের অ্যাশেজে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন স্টোকস। ডারহামের হয়ে অবসরের পর প্রথম ম্যাচে করেছেন অপরাজিত সেঞ্চুরি। পরের ম্যাচেও খেলছেন 73 রানের ঝকঝকে ইনিংস। তাহলে কি সত্যি 2027 সালের অ্যাশেজে আবার ইংল্যান্ডের জার্সিতে দেখা যাবে বেন স্টোকসকে? সময় বলে দেবে এই উত্তর। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।